বস্তি থেকে মোনালিসাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এলে অভিজ্ঞান দত্তকে উচিত শিক্ষা দেয় ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসের অপারেশন থিয়েটারে দেরি হলে তখনই বিহান কাঁদতে থাকে আর বলতে থাকে এতটা দেরি হচ্ছে কেন। তখনই অখিলেশ বলে, প্লিজ বিহান, এভাবে ভেঙে পড়িস না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমাদের কম্পাস অবশ্যই ফিরে আসবে। তুই যদি এভাবে ভেঙে পড়িস তবে কি করে হবে বল বাবা। তুই কিন্তু ভেঙে পড়তে পারিস না, তোর ভেঙে পড়াটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। এই কথা শুনে ঋতুজা বলে, হ্যাঁ রে বিহান, তোর বাবা তো একদম ঠিক বলছে। ঠিক তখনই অফিসার এসে বলতে থাকে, কি হয়েছিল সেখানে, এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল, আমাদের সমস্ত কিছু বলুন। তখনই দেখা যাবে এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, ওখানে ওখানে অনেক কিছুই ঘটেছিল। এরপরে অখিলেশ ও কিঞ্জল মনে মনে বলতে থাকে, ঋতুজা না মোনালিসার কথা হঠাৎ করে বলে দেয়। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, কিছু গুন্ডা আমাদের অ্যাটাক করেছিল, এরপরে ওরা ওরা পালিয়ে যায়। ঠিক তখনই আবার আবার ফিরে এসে ও কম্পাসকে শুট করে, কিন্তু আমরা বুঝতে পারছি না যারা পালিয়ে যায় তারপরে আবার তাদের পক্ষে কি ফিরে আসাটা সহজ হবে, তারা কি এতটা এতটা সাহস পাবে ফিরে এসে শুট করার। তখন এ কথা শুনে অফিসার বলতে থাকে, এটা তো একদম সত্যি কথা, এটা তো কোনোভাবেই সম্ভব না। আর আমরা সিসিটিভি ফুটেজেও দেখেছি যে দুটো বাইক নিয়ে ছেলেরা বেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় না যে ওরা এসেছে, আমার মনে হয় ওখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে কিনা আড়াল থেকে শুটটা করেছে। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় বিহান। এরপরেই এরপরে ঋতুজা মোনালিসার কথা বলতে যাবে, ঠিক তখনই বিহান আটকে দেয় আর বলতে থাকে, মা প্লিজ, তুমি তুমি মোনালিসার কথা বলো না, কারণ তুমি তো জানো কম্পাস কম্পাস শ্রেষ্ঠা আন্টিকে কথা দিয়েছে, ও কিছুতেই মোনালিসাকে কষ্ট পেতে দেবে না, মোনালিসাকে শাস্তি পেতে দেবে না। তবে তুমি এই কথাগুলো কেন বলছো? কম্পাস যদি জানতে পারে তবে তো ও অনেকটা কষ্ট পাবে, তাই না? তখন এ কথা শুনে ঋতুজা বলে, একদম ঠিক বলেছিস বাবা, আমারই ভুল হয়ে গেছে, তাই একদম চিন্তা করিস না। আমি আর এই কথাগুলো নিজের মুখ থেকে কিছুতেই বের করব না। কম্পাস যেটা চাই সেটাই হবে। আমি কিছুতেই কাউকে বলতে পারবো না যে ওই মোনালিসাই কম্পাসকে মারার জন্য এত বড় একটা চক্রান্ত করেছে, এত বড় নোংরা চক্রান্ত করেছে। সত্যি এদিকে দেখা যাবে কম্পাসের অপারেশন দেখে সবাই অবাক হয়ে যায়। এরপরে নার্সকে ডক্টর পাঠিয়ে দেয় ব্লাডের জন্য, বলতে থাকে অতি দ্রুত ব্লাড ডোনেট করো, আর এখানে ব্লাড না থাকলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ওনাকে এভাবে রাখাটা ঠিক হবে না। এদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত এসেছে থানায় এসে প্রান্তিকের নামে কমপ্লেন জানাতে চায় আর বলতে থাকে, আমার 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 নাতনিকে একটি গুন্ডা তুলে নিয়ে গেছে, তাই আপনারা প্লিজ কমপ্লেনটা নিয়ে নিন আর ওকে এক্ষুনি উদ্ধার করতে হবে। এভাবে ওকে ওখানে রাখাটা ঠিক হচ্ছে না, আপনারা আমাকে হেল্প করুন। এ কথা শুনে দেখা যাবে ঋতুজা এসে বলতে থাকে, বাহ অভিজ্ঞান বাবু, বাহ, আপনি তো দেখছি এখানে এসে তদারকি করতে শুরু করে দিয়েছেন। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি বলছেন এসব? তদারকি মানে আপনি কি বলতে চাইছেন? ভালো করে বলুন তো, আপনার কথাগুলো সত্যি আমি আমি বুঝতে পারছি না। এ কথা শুনে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, আপনি আপনি কেন আজে বাজে কথা বলছেন? প্রান্তিক কিচ্ছুতেই আপনার নাতনিকে জোর করে বিয়ে করেনি। আপনার নাতনি নিজ ইচ্ছায় প্রান্তিকের সঙ্গে গিয়েছে। আপনার বৌমা বিয়েটা মেনে নিয়েছে, আর উনি প্রান্তিকের সঙ্গে আপনার নাতনিকে পাঠিয়েছে। এখানে তো প্রান্তিকের কোনো দোষ নেই, কেন অযথা ছেলেটাকে দোষারোপ করছেন? একদম একদম দোষারোপ করবেন না। আপনাকে আপনাকে সত্যিই আমি আর সহ্য করতে পারি না, আপনাকে দেখে আমার অবাক লাগে। একটা একটা লোক কি করে এতটা এতটা মিথ্যে কথা বলতে পারে, এতটা মিথ্যে সাজাতে পারে? ও তো আপনার নাতনি, ওর জন্য আপনি তো এটুকু করতেই পারেন, তাই না? আপনি কেন কেন ওর জন্য এতটা এতটা বাড়াবাড়ি করছেন? মেয়েটার জীবনটা তো নষ্ট করেই দিয়েছেন, আর কি চান আপনি? নষ্ট করে আপনার হয়নি, এরপরেও কি কোনো কিছু করার বাকি আছে আপনার, বলুন তো? তখন এ কথা শুনে দেখা যাবে তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি বলতে চাইছেন আপনি? আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আপনি এভাবে এভাবে আমাকে বলতে পারেন না, আপনার কোনো রকম কোনো রাইট নেই। তখন এ কথা শুনে ঋতুজা বলে, আমি সমস্ত ভাবেই বলতে পারি, আমার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমি সমস্ত রকম ভাবেই বলতে পারি, পারলে আমাকে তুমি আটকে দেখাও। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় অখিলেশ বলতে থাকে, এসব কি বলছো? কি বলছো? এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্তকে অখিলেশ বলে, আমার বিশ্বাস আপনি যে
ভুলটা করছেন সেটা সত্যিই ভুল। এই ভুলটা করা আপনার একদম ঠিক হচ্ছে না। আপনি পস্তাবেন, অনেক বড়ভাবে পস্তাতে হবে আপনাকে। এখন আপনি বুঝতে পারছেন না যে আপনি কি অন্যায়টা করছেন। এরপরে অভিজ্ঞান দত্তকে দেখা যাবে ঋতুজা বলে, আমার সঙ্গে একটু সাইডে আসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে কথা বলে তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি কি এসবের মধ্যে পুলিশ কেস জড়াবেন কিনা। আর যদি পুলিশ কেস না জড়াতে চান তবে সেটারও ব্যবস্থা করা আছে। আপনি আগে আমার কথাগুলো ঠিকঠাকভাবে শুনে নিন। এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্তকে আড়ালে নিয়ে গিয়ে ঋতুজা বলতে থাকে, আপনি যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু একদম ঠিক করছেন না। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি ভুলে যাচ্ছেন আপনার নাতনি কি করেছে। আমরা যদি এখন অফিসারদের সবকিছু বলে দিই তবে আপনার নাতনির ভবিষ্যৎটা একদম অন্ধকার হয়ে যাবে। আপনি কি চান আপনার নাতনির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক? যদি চান তবে আমাদের কোনো আপত্তি নেই। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন। তখন এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে ঋতুজা বলে, না ভয় দেখানোর কি আছে, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু ট্রিট করছি। আপনি একদম একদম বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ির ফল কি হতে পারে আপনি কিন্তু সেটা খুব ভালো করেই জানেন। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু কিন্তু তুমি যে এভাবে বলছো এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তখনই ঋতুজা বলে, আপনার আপনার নাতনি যে অন্যায়টা করেছে আমার পুত্রবধূর সঙ্গে সেটা কিন্তু এখনো আমি অফিসারকে বলিনি। আপনি যদি চান তবে আমি অফিসারকে বলতেই পারি। আমি বলতে পারি যে আপনি কি সবটা জানেন, আর আপনার নাতনি আমার ছেলের বউকে শুট করার জন্য সুপারি কিলার হায়ার করেছিল। আপনি কি চান এখন সবটা সবার সামনে ফাঁস হয়ে যাক? এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি কি আমাকে সত্যি ভয় দেখাচ্ছেন? আমি সত্যি বুঝতে পারছি না। এ কথা শুনে ঋতুজা বলে, আপনার যেটা ইচ্ছে হবে আপনি সেটাই মেনে নিতে পারেন। এখন আপনি আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। তখনই দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি জানি আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন, কিন্তু কিন্তু এখন যে আমার হাত পা বাঁধা, এ কারণেই আমি কিছু বলতে পারছি না। তখনই অখিলেশ বলে, এ কারণে আপনি আপনি কোনো বাড়াবাড়ি করবেন না। আপনি যদি প্রান্তিকের ব্যাপারে কোনো কোনো স্টেপ নিতে চান তবে কিন্তু আমরাও স্টেপ নিতে বাধ্য হব। কারণ কারণ আপনার নাতনি যে অন্যায়টা করেছে আমাদের সঙ্গে, সে অন্যায়ের কথা আমরা এখনো ভুলিনি, আমরা ভুলতে পারবো না। কারণ আপনার নাতনির অন্যায়টা অনেক বড়। এত বড় অন্যায় কেউ কখনো মেনে নিতে পারে না। আপনার নাতি এটা কিছুতেই করতে পারতো না। ওটা কি করে করলো? যদি যদি সত্যি ওর ওর হায়ার করা গুন্ডারাই কম্পাসকে শুট করে থাকে, তারপরেও কম্পাস কতটা উদার মনের মেয়ে, তার কারণেই ওকে ক্ষমা করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন যে ও কেমন আর আপনার নাতনি কেমন? ওর সঙ্গে আপনার নাতনির কখনো কি কোনো রকম অ্যাডজাস্ট হয়েছে? কখনো হয়নি, কখনো হবেও না। কারণ আপনার নাতনি সবসময় একগুঁয়ে, ওর নিজের ভালো ছাড়া অন্য কারোর ভালো বোঝে না। এখন ওকে ওকে ওখানে রাখা হয়েছে। ওর ভালো মন্দ সমস্ত কিছু ওর হাজবেন্ড প্রান্তিকই ডিসাইড করবে। আমাদের বিশ্বাস যেটা আপনি আপনি করতে পারেননি, ওকে শিক্ষা দিতে পারেননি, সেই শিক্ষাটা ওকে প্রান্তিক দেবে। প্রান্তিক ওকে বোঝাবে যে গরিব ও ধনীদের মধ্যে কখনো ভেদাভেদ করতে নেই, তাও সবাই সবাই সমান। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় সবাই। এদিকে মোনালিসা নিজের গায়ের গয়নাপাতি সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেয় আর মনে মনে বলতে থাকে, এটা আমার সঙ্গে কি হয়ে গেল? দাদু এখনো এলো না। দাদু তো বললো যে দাদু নাকি আসবে, কই এখনো তো এলো না। আমার কথা কি দাদুর একটুও মনে নেই? যদি মনে থাকতো তবে অবশ্যই আসতো। এখন অবধি দাদুর কোনো খোঁজ নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই দেখা যাবে মোনালিসা বলতে থাকে, দাদু কে এসেছে? দাদু, দাদু তুমি কেন আসছো না? তুমি তো বলেছিলে যে আর কেউ যাক বা না যাক তুমি অবশ্যই আমাকে আমাকে দেখতে আসবে, আমাকে এখান থেকে নিতে আসবে, কিন্তু তুমি তো এখনো এলে না। আমি বুঝতে পারছি না যে তুমি আসবে কি আসবে না। আমার আর এসব ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না। এই নরকের মধ্যে আমি কিছুতেই থাকতে পারছি না। আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি কি করব? আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। এরপরে দেখা যাবে রাজীবের বোন কিছু শাড়ি নিয়ে এসে মোনালিসার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, প্রচন্ড গরম, আমাদের ঘরে তো আর সেই শরীর ঠান্ডা করার মেশিন নেই, তাই যদি এই ভারী কাপড় ছেড়ে এই কাপড়গুলো পরে নিতে তবে শরীরে একটু কমফোর্টেবল বোধ করতে। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় মোনালিসা। এদিকে দেখা যাবে কম্পাসকে অপারেশন থিয়েটারে অপারেশন করা হচ্ছে। ঠিক তখনই অপারেশন করে
বুলেটটা বের করে ডক্টর। ডক্টর বলতে থাকে, কতটা অমানুষ হলে মানুষ এভাবে একটি মেয়েকে শুট করতে পারে। মেয়েটা অল্পের জন্য বেঁচে গেছে, আর একটুর জন্য মেয়েটার বুকে লাগেনি। ওকে কি বাঁচানো যেত? মনে হয় না, কিন্তু এখনো তো অনেকটাই রিস্কি রয়ে গেছে, কারণ অনেকটা ব্লাড লস হয়েছে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন এদিকে বিহান বসে বসে কাঁদছে। ঠিক তখনই প্রান্তিক এসে বিহানের পাশে বসে আর বলতে থাকে, প্লিজ বিহান, একদম কাঁদবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কম্পাস অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে। কম্পাসের কিছু হতে পারে না, কারণ কম্পাসকে আমি খুব ভালো করে চিনি। ও লড়াকু মেয়ে, ওকে ওকে কেউ কখনো ঘায়েল করতে পারবে না। ও একাই একাই সবকিছু সামলে নিতে পারে। ও দেখবে একা একাই সমস্ত কিছু করিয়ে নিয়েছে। এরপরে দেখা যাবে এ কথা শুনে কিঞ্জল বলে, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো অর্জুন, আমাদের কম্পাস কিন্তু সবকিছুতেই পারদর্শী। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে বিহান বলতে থাকে, আমি বুঝতে পারছি না আমি কি করব। এভাবে এভাবে যদি কম্পাসের কোনো ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারবো না, কারণ কারণ কম্পাসকে আমি এখন এমন একটা মায়ায় বেঁধেছি। ও আমাকে, আমি ওকে নিজের বোনের মতো দেখি। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে আটকে রাখতে পারবো না। আমার কারণেই তো হয়েছে, তাই না? তখন এ কথা শুনে দেখা যাবে তখন এইদিকে মোনালিসাকে শাড়িগুলো দেখালে রেগে যায় মোনালিসা আর বলতে থাকে, আপনি ভাবলেন কি করে এই নোংরা এই কম দামের শাড়িগুলো পরবে? মোনালিসা দত্ত, আপনি কি আমাকে চেনেন? আমি হচ্ছি ব্যারিস্টার অভিজ্ঞান দত্তের একমাত্র নাতনি। ব্যারিস্টার গ্রুপের সমস্ত সমস্ত সম্পত্তি আমার নামে, আর আপনি আমাকে আমাকে এসব ভয় দেখাচ্ছেন? কিছুতেই ভয় পাই না আমি। এ কথা শুনে দেখা যাবে তখন তখন মোনালিসা অবাক হয়ে যায়। মোনালিসা বলতে থাকে, এসব কি বলছো তুমি? এরপরেই রাজীবের বোন বলতে থাকে, আপনি ব্যারিস্টারের নাতনি হন আর যেই হোক না হন না কেন, এখানে যেহেতু এসেছেন, আমাদের মতো করেই থাকতে হবে। কারণ এখানে আপনার দাদুর বাড়ির মতো অত বড় আলিশিয়ান বাড়ি আমাদের নেই। আমরা বস্তিতে থাকি। বস্তিতে যেভাবে থাকতে হয় ঠিক সেভাবেই থাকতে হবে। এবার আপনি যার পাল্লায় পড়েছেন না, সে অনেকটাই ডেঞ্জারাস। আপনি জানেন না প্রান্তিক কি হতে পারে, ও কতটা কঠোর হতে পারে। তাই বলছি এখনো সময় আছে। আপনি আপনি নিজেরটা নিজে বুঝে নিতে পারেন। এরপরে দেখা যাবে তখন মোনালিসা বলে, আমি বলছি তো আমি এসব করবো না। আমি এগুলোতেই কমফোর্টেবল বোধ করছি। আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমি আমি কাল সকালে বাড়ি ফিরে যাব। এখানে আমি কিছুতেই থাকবো না। এখন রাত হয়েছে অনেক, তার কারণে যেতে পারছি না, কিন্তু কাল ভোর ভোর আমি একা একাই চলে যাব। চিন্তা করবেন না। তখন এই কথা শুনে দেখা যাবে তখনই রাজীবের বৌদি বলতে থাকে, ঠিক আছে, আপনার যেটা ইচ্ছে, যেটা যেটা ভালো লাগে আপনি করুন, আমরা কিছু বলবো না। আপনার যেটা খুশি সেটা করুন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এবার যার পাল্লায় পড়েছেন সে কিন্তু অনেকটাই কঠোর। সে আপনার এই জেদগুলো কিছুতেই মানতে পারবে না। এই জেদগুলো উনি কিছুতেই মেনে নেবেন না। মেনে নিতে পারলেও কিছুতেই মেনে নেবেন না, কারণ উনি এসব একদম একদম পছন্দ করেন না। তখনই মোনা বলে, পছন্দ করলেই আমার কিচ্ছু যায় আসে না, না করলেও আমার কিচ্ছু যায় আসে না। এদিকে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, আচ্ছা, মোনাদি তো আপনাদের বস্তিতেই গেছে, তাই না? মানে আপনাদের বাড়িতে। তখনই প্রান্তিক বলে, হ্যাঁ, এখনো আমার বস্তিতেই আছে, কিন্তু বুঝতে পারছি না ওকে নিয়ে কি করব। ওকে ওখানে কি করে রাখবো? ও তো ওখানে থাকতে পারবে না। তখনই বিহান বলে, আচ্ছা, তুমি তুমি ওকে কেন কেন সিঁদুর পরালে বলো তো? তখনই প্রান্তিক বলে, বিশ্বাস করো, আমি জানতাম না যে ওই ভাড়াতে সিঁদুর আছে, তাই আমি রাগের মাথায় ছুঁড়ে দিয়েছি। ওর সিঁথিতে পড়ে গিয়েছে। আর একদিক থেকে ভালোই হয়েছে, ও তোমার জীবন থেকে সরে আসতে পারবে। আমার বোনটার জীবন অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারবে তোমরা। তখন এই কথা শুনে দেখা যাবে রাজীব বলতে থাকে, আচ্ছা দাদা, ওই মেয়েটাকে এখন গিয়ে কি বলবে? সেই গোসা করে বসে আছে। তখন এ কথা শুনে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, তুমি প্লিজ ওকে ওকে কিছুতে আর এদিকে আসতে দেবে না। আমাদের ছোটদা ভাইয়ের জীবন থেকে আর ছোট বৌদির জীবন থেকে ওকে পার্মানেন্টলি সরিয়ে দিতে হবে। মেয়েটা সত্যি একটা একটা সাইকো হয়ে উঠেছে। দরকার হলে ওর ট্রিটমেন্ট করাতে হবে। ওকে ট্রিটমেন্টের প্রয়োজন। ওকে এভাবে রাখাটা ঠিক হবে না। ওর ট্রিটমেন্ট করাতে হবে। ঠিক তখনই ডক্টর বেরিয়ে এলে বিহান বলতে থাকে, ডক্টর, কথা বলছেন না কেন? কম্পাসের অবস্থা কি? ও কি ঠিক আছে নাকি নাকি কোনো সমস্যা হয়েছে? প্লিজ কথা বলুন। এভাবে চুপ হয়ে থাকবেন না। আমাদের কাউকে কাউকে এতটা ভয় দেখাবেন না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ বলুন।